সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে যে একটু একটা প্রশ্নবোধক ব্যাপার আছে এটার মধ্যে, যে সে কি আমাকে ব্যবহার করছে নাকি আসলেই ভালোবাসে। তো আমাদের কাছে যখন ক্লায়েন্টরা আসে তখন তারা মাঝে মাঝে বলে যে আমার মনে হয় যে আমি ইউজড হচ্ছি ক্রমাগত। আসলে সে কি আমাকে ব্যবহার করে মানে এক সময়ে সে আমাকে ছুঁড়ে ফেলে দিবে, কারণ সে আমার সঙ্গে যে ধরনের আচরণ করছে তাতে আমি কনফিউজড হয়ে যাই যে আসলে আমাকে ভালোবাসে কিনা। তো তখন মনে হয় যে হয়তো বা কোনো কারণে আমাকে ব্যবহার করছে, এক সময় আমাকে ব্যবহৃত একটি অন্য বস্তুর মতো হয়তো ফেলে দেবে। তো সেই ভয় নিয়ে কিন্তু অনেক সময় আমাদের সাথে কথা বলতে আসে আমাদের ক্লায়েন্টরা। তো এই যে একটা মনের মধ্যে একটা দ্বিধা কাজ করছে, একটা প্রশ্ন কাজ করছে, এটা হতেই পারে কারণ পারস্পরিক সম্পর্কে আমাদের যেহেতু অনেক টানাপোড়েন হয়, ওঠানামা হয়, কোনো কোনো সময় মনে হয় যে হয়তোবা আমি তার ঠিক ভালোবাসাটা পাচ্ছি না, তার মনোযোগ পাচ্ছি না, বা আমি যেভাবে পেতে চাই সেভাবে সে আমাকে দিচ্ছে না। তো এই যে নানান রকম আমাদের প্রশ্ন চলতে থাকে সম্পর্কে থাকাকালীন, সেই প্রশ্নগুলো কেন হয়, কেন পারস্পরিক সম্পর্ককে ঘিরে এত প্রশ্ন আসে আমাদের মনে, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের অতিথিরা আলোচনা করবেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা এসেছেন আমাদের সাথে আলোচনা করতে। অতিথি হিসেবে একজন হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল, অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল আজিজুল ইসলাম, আর উনি হচ্ছেন আজিজুল ইসলাম, ঠিক বলেছি? হ্যাঁ, আর উনি হচ্ছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ, কাজ করছেন ইউএস বাংলা মেডিকেল কলেজে। এটা ঠিক আছে নাকি বিশ্ববিদ্যালয়? না, মেডিকেল কলেজ। মেডিকেল কলেজ, ওকে। সো আর আছে নাসিমা আক্তার। নাসিমা, তুমি অনেকদিন পরে এসেছো, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। তো নাসিমা অনেকদিন পরে এসছো, আজকে একটু ওকে দিয়ে শুরু করি। হ্যাঁ, তুমি একটু ওনার জন্য সময় রেখো। আচ্ছা, আপনি আপা যেটা বলছিলেন যে শুরুতেই যে এটা একটা প্রশ্নবোধক একটা ব্যাপার। হ্যাঁ, অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই, দ্বিধাগ্রস্ত অবস্থায় আমরা চিন্তা করতে থাকি যে আসলেই সে কি আমাকে ভালোবাসে নাকি আমি ব্যবহৃত হচ্ছি, এবং আমাদেরকেও প্রশ্নটা করে। হ্যাঁ, অনেকেই আসে এরকম। তো এই মানে দ্বিধার জায়গা থেকে বের হওয়ার জন্য বা এই প্রশ্নটার উত্তর পাওয়ার জন্য আমরা যদি একটু আসল ভালোবাসা বলতে আমরা কি বুঝি সেই জায়গাটায় যদি ফোকাস করি, তাহলে সেখানে আমি যেভাবে বুঝি সেটা হচ্ছে যে মিউচুয়াল রেসপেক্টটা, মানে পারস্পরিক যে শ্রদ্ধাবোধের ব্যাপারটা, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেটার সাথে আরেকটা ব্যাপার থাকে হচ্ছে যে এটার একটা কনসিস্টেন্সি থাকে, যে এখন একরকম পরে আবার আর এক রকম, সেরকম না। এটার একটা কি বলে চলমান একটা অবস্থা থাকে, যেখানে একটা পারস্পরিক একটা যত্নের জায়গা থাকে, পারস্পরিক অনুভূতির জায়গাটা বোঝার একটা ব্যাপার থাকে, মতামত প্রকাশের জায়গা থাকে, যেটাকে আমরা ওপেন কমিউনিকেশন বলতে পারি। এবং সম্পর্কের জায়গাটায় দুজনেরই আসলে একটা এফোর্টের জায়গা থাকে, যে এই সম্পর্কটাকে আমরা মূল্যবান মনে করছি, সুতরাং সেই সম্পর্কটাকে রক্ষা করার জন্য আমাদের দুজনেরই যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিতে হবে। তো সেইখানে এই গুরুত্বের জায়গাটায় যখন আমরা আসলে দেখি যে একজন হয়তো কম গুরুত্ব বোধ করছেন, অথবা যেই কনসিস্টেন্সির কথা বলছিলাম সেটা হয়তো বা থাকছে না, তারপরে থাকছে না, শ্রদ্ধাবোধের জায়গাটা অভাব বোধ করছেন, এই সব জায়গায় তখন আসলে প্রশ্নটা আসে। এবং এটার সাথে যদি আমরা আরেকটা বিষয় বলি, যে সম্পর্কের মধ্যে যখন আসলে ম্যানিপুলেশনের ব্যাপারটা আসে, যে একজন আরেকজনের কাছ থেকে সুযোগ নিচ্ছে, যখন তার প্রয়োজন হচ্ছে তখন হয়তো বা সে খুবই একটা পজিটিভ মুডে থাকে, কিন্তু যখন তার প্রয়োজনটা থাকছে না, আরেকজন যখন সম্পর্কের মধ্যে সে তার প্রয়োজনীয়তার কথা বলছে অথবা তার খারাপ লাগার কথা বলছে, তার অনুভূতি বা মতামতের কোনো গুরুত্ব ওইভাবে হয়তো বা উনি পাচ্ছেন না, তো সেখান থেকেই কিন্তু একটা সন্দেহের জায়গা তৈরি হয় যে কেন এরকম হচ্ছে। আমি আসলে তার মানে কি সম্পর্কটার মধ্যে যথেষ্ট গুরুত্ব দিয়ে আমাকে দেখা হচ্ছে না, অথবা ওই মানুষটার কাছে কি আমার যথেষ্ট গুরুত্ব নাই বলে এরকম হচ্ছে। তো সেখানে
খুবই গুরুত্ব দিয়ে আসলে যে বিষয়টা দেখা দরকার সেটা হচ্ছে যে দুইজন মানুষ একটা সম্পর্কের মধ্যে থাকছে, সেই দুইজন মানুষের যে ভিন্ন মত আছে, ভিন্ন চাওয়া আছে, ভিন্ন চিন্তা আছে, একই ঘটনায় হয়তো ভিন্ন রকম অনুভূতি আছে, ভিন্ন রকম অভিজ্ঞতা আছে, এই প্রত্যেকটা বিষয়কে আসলে যথেষ্ট সম্মানের সাথে দেখা হচ্ছে কিনা। যখন একজন থামাই একটু ফোন অপেক্ষা করে আছে, একটু বিরতি সময় হয়ে যায়, আমরা একটু ফোনটা নিয়ে আসি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপা? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা সবাই। জি, আমি আমার একটা ছেলের বিষয় নিয়ে একটু পরামর্শ করতে চাচ্ছিলাম। বয়স কত ছেলের? জি, ছেলের বয়স 22 বছর। এখন ছেলেটা খুব উগ্রী, কারো কথা শুনে না, তার মার কথাও শুনে না, আমার কথাও শুনে না। মানে সে বাইরে ভালো থাকে, ঘরে কারো কথাই শুনে না। এখন আমি চাচ্ছিলাম ছেলেটা কি বিয়ে শাদী করাইলে কি কোনো ভালোর দিকে আসবে, আমি ঠিক বুঝতে পারতেছি না। কেন মনে হচ্ছে যে বিয়ে করলে অন্যরকম হয়ে যাবে? এরকম অনেক ছেলে পেলেই তো যে কাজে মন বসে না, বিয়ে শাদী করে বিয়ের পর ঠিক হয়ে গেছে। জি, বিয়ের পরে কি ঠিক হয়ে গেছে এরকম শুনেছি আমরা। হ্যাঁ, এরকম অনেক ছেলে পেলে দেখছি। অনেক মানে কোন অনেক? জি, আমার আশেপাশে অনেক ছেলেগুলো বাবা মার সাথে এরকম কাজকর্ম করতো না, ঠিক মতো কাজে যাইতো না, এরপরে বিয়ে শাদী করাই দেওয়ার পর দেখলাম যে না, মোটামুটি কাজে যাচ্ছে। আচ্ছা, মানে সেটা কতদিন ঠিক থাকছে সেটা একটা প্রশ্ন। যাই হোক, ওই প্রশ্নে আমরা না যাই। আর কতদিন ধরে এরকম করছে যে কথা শুনছে না? প্রায় 3-4 বছর যাবত। 3-4 বছর হয়ে গেছে। আচ্ছা। জি, আমি অনেক চাকরি দিছি, চাকরিও করলো না। ভালো ভালো জায়গায় চাকরি দিলাম, চাকরি করে নাই। চাকরি ছেড়ে 1 মাস 15 দিন করে আবার চলে যায়। পড়াশোনা কতটুকু করেছে? পড়াশোনা ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করেছে। ক্লাস 8 পর্যন্ত পড়েছে, তারপর আর পড়েনি? জি না, আর পড়ে নাই। মানে ও নিজেই বন্ধ করে দিয়েছে পড়ালেখা? নিজেই বন্ধ করে দিয়েছে। কি বলে বন্ধ করলো? কেন সে বন্ধ করতে চাইলো? মানে সে বলতেছে যে আমি আর লেখাপড়া করবো না, আমার ভালো লাগে না, আমি কাজকর্ম করবো। ঠিক আছে, আমি অনেক চেষ্টা করছি লেখাপড়া করার জন্য। লেখাপড়ায় কেমন করছিল? লেখাপড়া মোটামুটি ভালোই করতেছিল, কিন্তু মাঝখান দিয়ে হঠাৎ করে মনের ভিতরে কি একটা ঢুকলো, সে লেখাপড়া করবে না। হুট করে সিদ্ধান্ত নিল সে লেখাপড়া করবে না করে এই যে বের হলো, আর ওরে মানে পড়াইতেই পারলাম না। তাহলে ওর এখন 22 বয়স হচ্ছে, 22 বছর। তার মানে অনেক দিন ধরেই সে কোনো কাজও করছে না, আবার লেখাপড়াও করছে না, তাই তো? জি 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 জি। সময় কাটিয়েছে কি করে? ও সময় কাটায় কি করে? এখন বাড়িতে আছে। এতদিন ঢাকায় ছিল, হুট করে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে গেছে। আর মন চাইলে কাজ করে, মন চাইলে করে না। যখন নিজের পকেটে টাকা থাকে তখন কাজ করে না, যখন পকেটের টাকা শেষ হয়ে যায় তখন নিজের কাজটা নিজে করে। কিন্তু সংসারে 10 টাকাও দেয় না, ভাই বোনের দিকেও খেয়াল রাখে না। আমি একজন সাধারণ মানুষ, আমি এখন কি করব বলেন? ছেলেকে নিয়ে বড় দুশ্চিন্তায় আছি। ভাই বোন কতজন? ওরা 4 বোন, 2 ভাই 2 বোন। ও কি সবার বড়? জি, ও সবার বড়। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখন প্রশ্ন হচ্ছে বিয়ে দিলে ঠিক হবে কিনা, এটাই তো প্রশ্ন। জি জি জি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমাদের অতিথিদের কোনো প্রশ্ন? ম্যাডাম, আরেকটা প্রশ্ন ছিল ম্যাডাম। ওকে, শুনছি। জি ম্যাডাম, প্রশ্নটা হলো যে সে আমার মনে করেন যে আমার সাথেও ভালো করে কথা বলতে চায় না, এবং যখন ভালো করে কথা বলে তখন ভালো, তারপরে আবার কতক্ষণ পর আবার হুট মেজাজ হয়ে যায়। আর আমার সাথেও খারাপ আচরণ করে। খারাপ আচরণ মানে কি ধরনের খারাপ আচরণ করে? মানে খুব রাগারাগি, খুব গালাগালি, বিশ্রী গালিগালাজ করে। কখনো কি গায়ে হাত তুলে? না, ওই পর্যায়ে এখনো যদি যায়নি। আচ্ছা, তো যখন রাগারাগি করছে তখন ওর মা কি করছে? ওই যে খুব রাগারাগি করে পরে একটা থাপ্পড় দেয়, বাইর করে দেয়। ওর মা থাপ্পড় দেয়? জি। আচ্ছা, বের করে দিলে বের হয়ে যায়? পরে বের হয়ে যায় আবার এই রাত্রে সন্ধ্যার পরে বাইর হয়, আবার রাতের 12টা 1টা বাজে পরে।
এবং কোথায় যায় কিছু জানা যায়? কোথায় যায় ওই যে বন্ধু বান্ধবের সাথে গল্প করে আড্ডা দেয়। কারা ওর বন্ধু? খেলাধুলা কারা করে। জি, বন্ধু কারা ওর? আমাদের এই গ্রামের ছেলেবেলারা আর কি, আচ্ছা বাতিজা বাঁচতে সবই বাতিজা। আচ্ছা, গ্রামে না? জি, গ্রামে। আচ্ছা, ওকে। তাহলে একটু প্রশ্ন, একটা প্রশ্ন পেলাম যে বিয়ে দিলে ঠিক হবে কিনা, আরেকটা হচ্ছে যে ও মানে যখন মানে রাগারাগি করে তখন যেটা হয় যে ওকে জি 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 মানে ওর মা ওকে তখন হয়তো জি জি মারছেন, জি কিন্তু সেটা বন্ধ জি হচ্ছে না, তারপরেও আর কি অনেক জি, দুর্ব্যবহার তারপরে বন্ধ করছে হচ্ছে মার না। সাথে বাবার আমি সাথে অনেক দুর্ব্যবহার চেষ্টা করছে। করছি ম্যাডাম। ওকে, ঠিক আছে, একটু লাইনে থাকতে হবে। কেমন ডক্টর, জি আপনার ম্যাডাম। জি প্রশ্ন আছে? জি। আপনার ছেলে কি টাকা পয়সা বেশি নেই? না, টাকা পয়সা আমার সংসার থেকে কোনো টাকা পয়সা নেয় না। ও যা কামাই করে তাই ও নিজের পকেট খরচ করে। না, এই যে বিকালে যে প্রতিদিন, এটা কি প্রতিদিনই যায়? বিকালে সন্ধ্যায় যেটা বললেন যায়, আবার রাত 12টায়, এটা কি প্রতিদিনই জি, করছে? প্রতিদিন চলে যায়। ওই মন চেলে, ওই যে বললাম মন চেলে কাজ করে, যখন পকেটে টাকা থাকে তখন বন্ধু বান্ধবদের সময় কাটায়, আর টাকা পয়সা শেষ হয়ে গেলে টাকা আবার পয়সা, কাজে ঢুকে। টাকা পয়সাটা কিসে খরচ করে? ওই যে টাকা পয়সা খরচ করে বলতে এখন মনে করেন যে আজকালকার ছেলেপেলে একটু বিড়ি সিগারেট খায়, চা পান খায়। আরো কিছু খায়? না না, আর তেমন কিছু তো খায় না। আমার জানা মতে নেশা পানি করে কিনা আমি সঠিক জানি না। জি, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নাসিমার প্রশ্ন আছে? হ্যাঁ, আমি একটু আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে এই 2-3 বছর আগে যখন সে এই এই আচরণটা যখন শুরু করলো, কি দিয়ে শুরু করলো সেটা কি একটু বলতে পারেন? মার সাথে কি নিয়ে ওর ইয়ে হয়, ওই যে দ্বন্দ্ব হয়? কাজ নিয়ে যে কেন সে কেন ঘরে বসে থাকবে, সে কেন বাপের হেল্প করবে না, এই কথাগুলো বললে তার মাথায় রক্ত উঠে যায়। আচ্ছা, এটা মার সাথেই বেশি হচ্ছে। তার প্রশ্ন হলো যে আমার বাবা আমাকে জন্ম দিতে, আমাকে কেন খাওয়াইবে না, তার কথা হলো এটা। আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে যে এমনিতে ওর এই যে রাতের বেলা সে আসে, ওর ঘুমের ধরনটা কেমন? ঘুমের ধরনটাই যে রাত্রে 12টা-1টা বাজে আইসা ঘুমায়, আর সকাল কোনোদিন কাজ থাকলে সকাল 7টা বাজে উঠে যায়, আর যদি কাজ না থাকে ওই 10টা-11টা পর্যন্ত ঘুমায়। আচ্ছা, সারাদিন ঘুমায় সেরকম না, তাই তো? জি না, না না না, সারাদিন ঘুমায় না। ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমরা তাহলে অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের অতিথিরা আলোচনা করবেন, একটু শুনলে ভালো হয়। আপনি একটু জি বলেন। প্লিজ। আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমরা বুঝতে পারছি যে আপনি বেশ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো আমি তো সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ। আমার কাছে প্রথমে একটা জিনিস মাথায় আসছে আর কি, সেটা নিয়ে আমি বলি। প্রথম কথা হলো যে আমার কাছে কেন জানি মনে হয় যে তার আরও একটু খোঁজ নেওয়া উচিত, যে কাদের সাথে মিশে এবং কি করে, যে টাকাগুলি যে খরচ করে না, সেই খরচগুলি কি খাতে করছে, এটা একটু খুব ভালো করে দেখার দরকার আছে। আমার মনে হয় এটা না পিছনে লেগে থাকা না, গোয়েন্দার কাজ না, বাট এটা আপনি বাবা হিসাবে বা মুরব্বী হিসাবে, অভিভাবক হিসাবে বোধহয় জানা দরকার। এবং আমার কেন জানি মনে হয় যদি ওইখানে ড্রাগ থাকে ওই এলাকাতে, তাহলে কিন্তু ওই যে গাঁজা বা ইয়াবা এই সমস্ত কিছু আছে কিনা, ফেন্সিডিল আছে কিনা, সেই জিনিসগুলি খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। এবং সে যে আচরণগুলি করছে এবং তার যে লাইফস্টাইল, মানে তাদের জীবন চলন যে পদ্ধতিটা না, সেটা অনেকটা কিন্তু এইটাই মানে নির্দেশ করে যে সে এরকম কোনো কিছুতে জড়িত আছে কিনা। আমার মনে হয় এই জিনিসটা ক্লিয়ার করেন আপনি, এবং সে অনুযায়ী তখন ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যে প্রশ্নটা আপনি করেছিলেন বিয়ে শাদী করলে ঠিক হবে কিনা বা করিয়ে দিলে ঠিক হয়ে যাবে কিনা, এটা সরাসরি কোনো উত্তর আমাদের কাছে জানা নেই, আমার কাছে নাই। আমার মনে হয় যে এটা নিয়ে আলোচনাই শুধু করা যেতে পারে, সিদ্ধান্তটা তো আপনাদের হবে। বাট কখনো এটা খুব ভালো হয়েছে এটা কিন্তু আমি দেখি নেই যে বিয়ে করে দিলে সব ঠিক হয়ে গেছে, হয় নেই। কারণটা হলো ঠিকটা কিন্তু আগেই করতে হবে। আপনি যে আরেকটা মেয়ে নিয়ে আসবেন, ওই মেয়ের কি হবে বলেন? দুজনে মিলে তো আরেক সমস্যা হবে। আপনি তো ছেলেটাকে ঠিক করতে পারছেন না বা ছেলেটা ঠিক হচ্ছে না, আগে তাকে ঠিক করে তারপরে বিয়ে শাদীর ব্যবস্থা করেন। নাহলে আরেকটা মেয়ে আসবে, আরেক বাড়ি থেকে আসবে, তার জীবনও কিন্তু অষ্টাগত হয়ে যাবে এবং সেও কিন্তু কষ্ট পাবে এবং আপনাদের কষ্টের মাত্রাও কিন্তু অনেক বেড়ে যাবে। সুতরাং ওই বিয়ে করানোর আগে আর কি, আমার মতামত হলো বিয়ে করানোর আগে এই জিনিসটা খুঁজে বের করতে হবে, কেন এই রাগারাগি এটা করছে, কেন তার এই আচরণ, কেন এই পরিবর্তন,
এবং সেই পরিবর্তনগুলি আচার আচরণগুলি যে কারণে হয়েছে সেই কারণগুলি অনুসন্ধান করে সেইটার কিন্তু একটা চিকিৎসা বলেন, থেরাপি বলেন, কাউন্সিলিং বলেন, সেই জিনিসটা কিন্তু করতে হবে। এরপরে বিয়ের কথা চিন্তা করেন। এর আগে বিয়ে করা আমি অন্তত যুক্তিগত মনে করি না। আর যদি এর আগে বিয়ে করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা অনেক বেড়ে যাবে। তখন আপনি আপনার একটা পরিবার না আরও অনেক পরিবার ইনভলভ হবে, আরও বেশিভাবে ক্ষতিগ্রস্ত হবেন, কষ্ট কিন্তু আপনার অনেক বেড়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। থ্যাংক ইউ। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে যখন মানুষ এরকম কোনো আচরণ করে যে আচরণটা অপ্রত্যাশিত, আমরা যেটাকে নেতিবাচক আচরণ বলি, সেই আচরণটা করার পেছনে কিন্তু মানুষের কিছু না কিছু সাইকোলজিক্যাল কারণ থাকে। ওর হয়তো বা কিছু একটা মনের মধ্যে চলছে যেটা ও কারোর সাথে বলতে পারছে না, এবং ওটা বলতে পারছে না বলে সমস্যার সমাধানও করতে পারছে না, সেই জায়গাটায় হেল্প পাচ্ছে না, এবং এক ধরনের খারাপ লাগা নিয়ে ও ওই এক এক সময় এক এক ধরনের আচরণ করছে। উনি বলছিলেন যে মাঝে মাঝে ভালো থাকে, তখন সে কাজে যাচ্ছে, আবার যখন ভালো লাগছে না তখন সে কাজে যাচ্ছে না, তখন সে নেগেটিভ অ্যাটিটিউডগুলি বেশি করছে। এইটা একটা। আরেকটা ব্যাপার আপা মনে হলো আমার, সেটা হচ্ছে যে আমরা এই যে করোনার সময়ে হচ্ছে যে বাচ্চারা যে হচ্ছে বাচ্চারা বড়রা, কিন্তু বাচ্চাদের মধ্যে বেশি এটা দেখা গেছে, আর ও তখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডের মধ্যে কিন্তু চলছিল। সেই সময় ওই যে ঘরে থাকা, এইটা কিন্তু অনেকের অনেক রকম ক্ষতি করেছে। তো ওর বয়স এখন 22, তাহলে কোভিড পার হয়েছে 4 বছর আগে, মানে ও তখন 17-18 বছর বয়স আর কি। হ্যাঁ, একদম অ্যাডোলেসেন্ট ঢুকেছে, সেটা এন্ট্রি পয়েন্টে না। তো সেখান থেকেও কোনো কিছু হতে পারে যে এই যে একঘেয়ে লাগা, অ্যাংজাইটি। আমি ওই সময় অনেক ছেলে মেয়ের মধ্যে অ্যাংজাইটির প্রবলেমটা দেখেছি যারা হচ্ছে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ওদের মধ্যে ওরকম। তো এবং সম্পর্কের মধ্যেও আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনারা আসলে সমাধান করতে চাচ্ছেন, কিন্তু সমাধানটা কিভাবে হতে পারে, যেহেতু 22 বছরের ছেলে, আমি বলবো যে বাবা মা যদি ওকে একটু জিজ্ঞেস করে যে তোমার আসলে সমস্যাটা কোথায়, কি করতে পারি, আমরা কিছু একটা করতে চাই, ওনারা চিন্তা করছেন, আমরা কিছু একটা করতে চাই, তোমাকে সহযোগিতা করতে চাই, কিভাবে সহযোগিতা করা যেতে পারে, কোথায় সমস্যা হচ্ছে, সেটা নিয়ে যদি একটু কথা বলো তাহলে ভালো হয়। আমার মনে হয় ওই উত্তর অনেকখানি দিয়ে দিতে পারবেন। যদি উত্তরটা দেয়, সরি আমি মাঝখানে কথা বললাম, ঠিক আছে, কারণ অনেক সময় ছেলে মানে এরকম একটু সম্পর্কটা একটু টানাপোড়েনে চলে যায়, তো তখন ওরা উত্তরও দিতে চায় না। আগে সম্পর্কটাকে একটু মোলায়েম করতে হবে আর কি। আমার মনে হয় উদ্বিগ্নতা বা বিষণ্ণতার যে বিষয়টা আমরা বলছি আর কি, আমার মনে হয় উদ্বিগ্নতার প্রকাশ কিন্তু এরকম না যে বাবা মার সাথে গালাগালি বা ঠেলাঠেলি বা মারকে বকাঝকা, উদ্বিগ্নতার প্রকাশ এরকম হয় না, বিষণ্ণতার প্রকাশ এরকম হয় না। এখানে যে আচরণগত যে সমস্যাটা আর কি, আমার কাছে কেন জানি মানে আমি এরকম কমেন্ট করা ঠিক না, বাট আমার মনে হয় যে এখানে ড্রাগ কোনো কিছু আছে কিনা এটা মূলত এই সমাজ ব্যবস্থায় মানে অ্যাসিউম না করি, আসলে আমরা জানি না। তো আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে সম্পর্কটাকে একটুখানি ওই যে মোলায়েম করার ব্যাপারটা হতে পারে, যে বাবা মায়ের সাথে সে কোঅপারেট করছে না, মনটা একটু জয় করতে হবে, তা না হলে আলোচনায় বসাই যাবে না ওর সাথে। সেই ক্ষেত্রে কোনো পরিচিত বা আত্মীয়দের মধ্যে যার সাথে ওর একটা ভালো সম্পর্ক আছে, যার সাথে ও মন খুলে কথা বলতে পারে, সেরকম কারোর সাথে যদি একটু কথা বলার সুযোগ করে দেওয়া হয়, তাহলে তখন হয়তো বা ওনারা বুঝতে পারবেন যে ওনাদের পক্ষে আসলে তাকে হেল্প করা সম্ভব নাকি একটু প্রফেশনাল হেল্প নেওয়া দরকার। আর একটু আমার কাছে লাগছে ও যাদের সাথে ওঠা বসা করছে বাইরের ছেলেরা, ওদের সাথেও একটু যোগাযোগ করে, মানে ওদেরকে হয় না, ওদেরকে একটু মানে একটু ভালো ব্যবহার করে ওদের সাথেও একটু যোগাযোগ তৈরি করে ওদেরকে অনেক সময় আমি বলি যে ছেলেদের বন্ধুদের বাসায় ডাকা উচিত, হ্যাঁ, বাড়িতে ইনভাইট করা, তোমরা আসো আমার বাসায় সময় কাটাও, এরকম ভাবে যদি একটু ওদের সাথেও একটু যোগাযোগ স্থাপন করা যায়, তাহলে হয়তো মানে তাদের মাধ্যমেও কিছু, যেমন ডক্টর বলছিলেন যে কি করছে ও বাইরে, তাই না, তো সেটা আসলে
খবর নেওয়াটা খুবই মুশকিল আনলেস আমরা একটা পজিটিভ রাস্তা দিয়ে যাই আর সেই এই পজিটিভ রাস্তাটা তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট মারামারি করে আমরা হবে না নেগেটিভ রাস্তা দিয়ে গিয়ে কিছু ফলাফল পাবো না এবং বিয়েটাও আসলে খুবই ওটা কোনো সমাধান প্রশ্নই ওঠে না ওকে আমাদের দিক থেকে আমরা সেটা বলবো না আমরা বিরতি থেকে ঘুরে আসছি সময় হয়ে গেছে সুপ্রিয় দর্শক আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বরাবরের মতন ফিরে আসবো একটু পরে সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে সুপ্রিয় দর্শক আমরা ফিরে এলাম বিরতির পর সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে আর আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা শুরু করেছিলাম যে আমাদের অনেক সময় মনে হয় যে আমাদের পার্টনার কি আমাকে ভালোবাসে নাকি আমাকে ব্যবহার করছে সেটা নিয়ে আমাদের আলোচনা করেছেন আমাদের যারা অতিথি এসছেন আজকে স্টুডিওতে আর আমরা একজন দর্শকের ফোন পেয়েছিলাম দর্শকের খুব দুশ্চিন্তা হচ্ছে তার 22 বছরের ছেলেটি কথা শুনছে না সে কাজ করছে না তো আমরা ওটা একটু আলোচনা করেছি তো আমি আমাদের একজন অতিথির কাছে যাচ্ছি আজকের বিষয়টা নিয়ে একটু আলোচনা করার জন্য ডক্টর আপনি যদি আজকের বিষয়টা নিয়ে আজকে যে বিষয়টা আসলে খুবই ইম্পর্টেন্ট আমাদের পারিবারিক জীবনে সামাজিক জীবনে যে রিলেশনটা যেটা হয় আমাদের যে রিলেশন থাকে আর কি সেটা কি সত্যিকার ভালোবাসা নাকি ইউজ করেছে ব্যবহার করছে এটা যখন একজনের মনের মধ্যে ঢুকে যায় না তখন রিলেশনটা কিন্তু এমনিতেই একটু ক্লামজি হয়ে যায় সুতরাং এই জিনিসটা ক্লিয়ার থাকা খুবই ইম্পর্টেন্ট দুইজনের মধ্যে এই বন্ধনটা বা এই সম্পর্কটা কেমন সেটা যদি নিজে ক্লিয়ার না থাকি তাহলে কিন্তু ভালো থাকবো না সুতরাং এটা বোঝা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় এটা বোঝা নিজেও বোঝার চেষ্টা করতে পারি বা বোঝার জন্য হেল্পও নিতে পারি কারো তো নিজের বোঝার জন্য কিছু খুব ইম্পর্টেন্ট জিনিস দেখা যেতে পারে যেটা কিছু কথা উঠে আসছে অলরেডি যে হাউ মাচ কতটুকু ভালোবাসে বা ব্যবহার করছে সেটা বোঝার জন্য যে তার কমিটমেন্টটা আমার জন্য কতটুকু আছে এটা একটা বিষয় যে আমার জন্য তার কমিটমেন্ট কতটুকু বোঝার জন্য কিন্তু যে ভালোবাসছে না ব্যবহার করছে এটা বোঝার জন্য আরেকটা জিনিস দেখতে হবে যে আমাকে কতটুকু ছাড় দেয় আমার ইন্ডিপেন্ডেন্স যে আমার স্বাধীনতাটা আমার স্বকীয়তাটা এটাকে গুরুত্ব দেয় কিনা এটাতে ছাড় দেয় কিনা এটাকে শ্রদ্ধা করে কিনা এই শ্রদ্ধার জিনিসটা কিন্তু থাকতে হবে এবং এই বাউন্ডারিটা থাকতে হবে যে এই বাউন্ডারি পর্যন্ত সে প্রবেশ করবে তারপরের বাউন্ডারিতে আমাকে স্বাধীনতা দিবে আমার স্বকীয়তাটা মেনটেন করতে দিবে এবং এই রিলেশনটা আরও বোঝা যাবে যে ওদের অলওয়েজ সবসময় এই সাপোর্টটা দেয় কিনা নাকি বুঝে বুঝে দেয় তার স্বার্থটার সময় দেয় অন্য সময় দেয় না এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে যদি কেউ আসলে ভালোবাসে তাহলে কিন্তু সব ক্ষেত্রে সাপোর্ট দিবে টাইমটা যত কঠিনই হোক আর যত সহজেই হোক সবসময় সাপোর্ট দিবে আর সেই ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হবে কি ট্রান্সপারেন্সি থাকবে জিনিসের মধ্যে চলায় কথায় ফেরায় সম্পর্কে এই যে ট্রান্সপারেন্সির স্বচ্ছতার বিষয়টি কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আরও কিছু যদি আমরা হিসাব করি তাহলে দেখব যে আমার টেক কেয়ারটা করছে অল দ্য টাইম সবসময় টেক কেয়ারটা করবে বুঝে বুঝে করবে না অল দ্য টাইম আমার ভালো মন্দর সাথে সে সম্পৃক্ত থাকবে এই জিনিসগুলো যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা ভালো সম্পর্ক ভালোবাসার সম্পর্ক নাকি ইউজ করছে ইউজের সম্পর্কটা কিন্তু মোস্টলি খাপছাড়া হয় যখন মানুষের মনে সন্দেহটা ঢুকেই তখন যখন খাপছাড়া হয় মানে আজকে এরকম কালকে এরকম একের সম্পর্কে উত্থান পতন বা চেঞ্জ একের ফ্লাকচুয়েট এরকম করে যখন মনের মধ্যে তখন একটা বিষ বা বাষ্প একটা ঢুকে যায় আর কি তো এই জন্য আমরা মনে করছি আর কি আমি বলছি যে এই জিনিসটা যদি স্বচ্ছ না থাকে এই জিনিসটা যদি ক্লিয়ার আইডিয়া না থাকে আমি করে যদি ভালো করে না বুঝি না তাহলে সম্পর্কটা সঠিক হয় না এবং সম্পর্কের মধ্যে তখন খুবই ঘুণে ধরা হয় এবং সম্পর্ক যদি ঘুণে ধরা হয় তাহলে তো ভালো থাকার প্রশ্নই আসে না এটাতে যত এমনিতে পারিবারিক ঝামেলা নিজের মানসিক যন্ত্রণা সামাজিক যন্ত্রণা সব মিলে কিন্তু একটা পরিবার বা দুইজন সবটাই সবসময় খুব কমপ্লেক্স হয়ে যায় জটিল হয়ে যায় এবং এই জিনিসগুলি বোঝা খুবই জরুরি এবং প্রয়োজনে হেল্প নেওয়া বোধহয় খুবই জরুরি সেটাই নাসিমা তোমাকে থামিয়ে দিয়েছিলাম মাঝখানে আমি এখন এই যে কথাটা শুনলাম ফোন আছে সরি নাসিমা তোমাকে দিয়ে শুরু করে তোমাকে মাঝখানে বারবার থামাতে হচ্ছে ফোনটা নিয়ে আসি হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শুনছি আমরা জি আমি হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন আমার বোনের ছেলে আছে আমার বোনের ছেলে 24 বছর বয়স আচ্ছা
তো ওর 24 বছর বয়স। ও হচ্ছে 19 সালের এপ্রিলে ওর হচ্ছে হোস্টেলে ছিল। ও তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা, হোস্টেলে থাকাকালীন অবস্থায় হচ্ছে ও পরীক্ষাও দিছে, 2টা পরীক্ষা দিছে। 2টা পরীক্ষার পর আমরা ভাবতে পারি যে ওর হঠাৎ করে মানসিক প্রবলেম হয়েছে। তার আগে থেকেও কিছু খারাপ বিহেভিয়ার করতেছে, আমরা এটা বুঝতে পারতেছি না। তো তখন কারণ কি ছিল, এরকম হঠাৎ করে একদিন রাতে হোস্টেল থেকে এসে আমাদেরকে বলতেছে যে এরকম আমার একটা বড় ভাইয়ের সাথে আমার মেসেঞ্জারে কথা হয়েছে, সে আমাকে, আমার ফোন নষ্ট, সে আমার মেসেঞ্জারে প্রশ্ন দিছে, কিন্তু আমি প্রশ্নটা দেখতে পারি নাই কারণ আমার ফোনটা নষ্ট। এখন সে বড় ভাই আমাকে হুমকি দিছে আমি যদি 5,000 টাকা তাকে না দিই তাইলে আমাকে মেরে ফেলবে, আমাদের বড় ভাই, ছাত্রলীগের এক বড় ভাই। তো এটা বলার পরে ওর বাবা বলতেছে যে তোমাকে যে বড় ভাই বলছে, এই বড় ভাইকে আর তোমাকে 2জনকে একসঙ্গে পুলিশে দিব, কারণ তোমাকে এত টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছি, তুমি কি জন্য, তাহলে আমার টাকার দাম কি থাকলো, তোমার পড়াশোনার মান কি থাকলে যে তুমি একজনের থেকে প্রশ্ন নিয়ে তোমার পরীক্ষা দিতে হবে, তাহলে তুমি কেমন পড়াশোনা করতেছো, পড়াশোনা করে তোমার লাভ কি? যে প্রশ্ন একজন নেতা তোমাকে দিবে তোমার মেসেঞ্জারে, ওটা দেখে তোমার নিতে হবে, ওটা দেখে তোমার পরীক্ষা দিতে হবে, কি জন্য? এটা বলার পরে ওর মাথাটা বুঝতেছি যে এলোমেলো হয়ে যাচ্ছে, ও সারাদিন ঘুমাচ্ছে না, রাতের বেলা রাস্তায় টুই টুই করে বেড়াচ্ছে। এটার পর থেকে আর তার মধ্যে আরেকটা আছে যে আমার যে বোনের ছেলের কথা আপনাদেরকে বলতেছি, এই বোনটাও মানসিক পেশেন্ট। আচ্ছা, মানসিক পেশেন্ট। আর হচ্ছে আমার এই বোন হচ্ছে, ইভেন আমার বড় বোনের ছেলেটাও মানসিক পেশেন্ট, তার এখন 40-45 বছর বয়স। আর হচ্ছে আমার মেজ বোন যে, সেও একটু মানসিক পেশেন্ট। আর হচ্ছে সেজ বোনটা ঠিক আছে, একটু অত বেশি সমস্যা নেই, কিন্তু আমার মেজ ভাইও মানসিক পেশেন্ট। সেও এখন 60 বছরের কাছাকাছি তার বয়স, সেও এরকম ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় তারও ব্রেন আউট হয়ে যায়। তো আমাদের ফ্যামিলিতে এটা কম বেশি সবারই আছে। আর তাছাড়া আমার যে বোনের ছেলের কথা আপনাদের কাছে আমরা তুলে ধরছি, সে হচ্ছে কি 19 সাল থেকে তার এই প্রবলেমটা, সে বছরে হচ্ছে 1 মাসও সে, মানে বছরে 3 মাসও সে সুস্থ থাকে না। সুস্থ না থাকে আমাদেরকে আমরা চিটং থেকে আপনাদেরকে কল করছি। তো আমরা চিটং মেডিকেলের আমরা যে অধ্যাপক দেখাচ্ছি, সহকারী অধ্যাপক দেখাচ্ছি। এখন ওকে আমরা মোটামুটি আটকায় রাখতে পারি না, আটকায় রাখলে ও হচ্ছে খুব সিনকেট করে, তখন আমরা হচ্ছে ছেড়ে দিতে বাধ্য হই, আর খালি বলে বিয়ে করব। তো বিয়ে করবো, কাকে বিয়ে করবো? আমার মেজ বোনের আবার একটা মেয়ে আছে, বলে আমি ওকে বিয়ে করব। কিন্তু ওকে তো বিয়ে করতে হলে তো একটা বউয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, বিয়ে করে সংসার চালানোর মতো একটা অ্যাবিলিটি দরকার একটা ছেলের। তো সে এগুলা কিছুই না, তাকে বলে কেন এই কাজ করব ওই কাজ করব, তো এই কোনো কাজেই সে করতে পারে না। আমরা অনেক জায়গায় অনেক রকমের টাকা দিছি, কিন্তু সে কোনো কাজই শিখতে পারে না। আর সে একটা জায়গায় আধা ঘন্টা বসে থাকতে পারে না, তার ভিতর অস্থিরতা বেশি, আধা ঘন্টা বসে থাকতে পারে না। আর মানুষকে মারতে আসে, গালাগালি দেয়, ইভেন আমার বোনকেও মারতে যায়, ওর বাবাকেও অনেক গালাগালি করে, আর প্রচুর মিথ্যা কথা বলে। আর হচ্ছে খালি বলে আমরা বিয়ে করব। তা একসময় ওর বাবা বলতেছে যে বিয়ে দিয়ে দেবো। এখন আমার বোনও বলতেছে, আমিও বলতেছি না, দেখেন বিয়েটা কোনো সমাধান না। আর ও এখন একা আছে, ও বিয়ের পরে যে ও মাথা খারাপ হবে না এটা কে বলতে পারে? আমরা ওষুধ খেয়ে বছরে ওকে 3 মাস সুস্থ রাখতে পারতেছি না, আর ওষুধ খাওয়াই ও ঠিক থাকে না। এর লাইফের সাথে আর একটা মেয়ে জড়ায়, সেই মেয়েটার ভাগ্য আমরা কেন নষ্ট করব? এটা আমিও বলতেছি, আমার বোনও বলতেছে। তখন আমরা ডিসিশন খুঁজে পাচ্ছি না কি করব। আমরা মেডিসিন, আর ডাক্তার মেডিসিন দিচ্ছি, আমরা খাওয়াচ্ছি ওই অনুযায়ী, আবার বলে এটা খাও না, 1 মাস পর আবার আসবেন। তো আমরা 1 মাস পর আবার নিয়ে যাচ্ছি। মাসে 1 মাস সুস্থ ছিল, 1 মাস সুস্থ থাকার পর আবার মাথাটা এলোমেলো হয়ে গেছে, খুব মিথ্যা কথা বলতেছে, খুব খারাপ ব্যবহার করতেছে সবার। কেউ ওকে দেখতে পারে না, একটা কথা, কেউ ওকে কোন রকম দেখতেই পারে না, কেউ সহ্য করতে পারে না। বাচ্চাদেরকে মারতে যাচ্ছে, যেমন আমার বাচ্চারা আছে, বাচ্চাদেরকে মারতে যাচ্ছে। আর খুব হিংসা, ওর ভিতরে জেলাসটাও খুব বেশি। বলে যে ওর বাপের সম্পদটা কে নিবে, এই সম্পদ নিয়েও চিন্তা করে। আমার বোনের আরো একটা ছেলে আছে, এই ছেলেটা হচ্ছে বোবা। ইভেন ওর ভাইকেও ও খুব হেট করে, তারপরে খুব জেলাসি ওর ভিতরে ওর ভাইকে নিয়ে, এরকম। এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন যে এখন এই বিয়ে করতে চাই, এই বিয়ের ব্যাপারে আমরা কি করতে পারি? আর আমাদের ওর এই যে মানসিক যে সমস্যাটা, এই সমস্যার মধ্যে আমরা তো মেডিসিন চালাচ্ছি, এখন আমাদের করণীয় কি? ওকে তো আমরা বছরে 3 মাসও সুস্থ রাখতে পারছি না ম্যাম। আচ্ছা, মানে ও শুধুই তো ওষুধই খাচ্ছে তাই না? আর ডাক্তাররা কি ফ্যামিলির সাথেও বসছেন? হ্যাঁ, ডাক্তাররা, ওর বাবা যখন ডক্টরের কাছে যাচ্ছে না, বাবা একলা না, মানে পরিবারে তো আরো মা আছেন না?
ওর মাও মেন্টালিটি পেশেন্ট, ওর মাও যদি ওষুধ না খায় এলোমেলো হয়ে যায় মাথাটা। না কিন্তু ভালো তো থাকছেন কখনো কখনো। ওর মা ভালো থাকছেন। আমি ওর মায়ের কথা বলি, ওর মা হচ্ছে এমন একজন পেশেন্ট, শুধু ওর মার মানসিক সমস্যা না, আরো শারীরিক সমস্যা আছে। ওর মার 18 বছর বয়সে বিয়ে হয়েছে। 18 বছর বিয়ে হওয়ার পরে ওর মা যখন সংসারের বয়স 20 বছর বয়স, তখন ওর মা সংসারটা মানে সার বিছনা থেকে উঠতেই পারতেছে না। ওর মা রান্না করতে পারে না, নিজে গোসল করতে পারে না, নিজের কাপড় নিজে ধুতে পারে না। তখন ওর মা একটা পর্যায়ে যে দেখতেছে যে আমার সংসারটা এলোমেলো হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাওয়ার কারণে ওর মা তখন ডিসিশন নেয় ওর বাবাকে বিয়ে দিবে। ওর বাবাকে বিয়ে দিবে, ইভেন ওর বাবাকেও বিয়ে দিছে। ওর বাবাকে বিয়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে ঠিক আছে। আর ওর মার ভিতরে ওরকম কোনো জেলাসি নাই যে না, ওর মা বলে কি ওর মা নিজের থেকে মেয়েকে পছন্দ করে নিজে নিয়ে আসছে ওর মা। তাহলে তো উনি তো একেবারেই যে উল্টো পাল্টা হয়ে গেছেন। ওর মা তো তাহলে কিছু বিবেচনা বোধগুলো তো আছে, তাই না? বিবেচনা বোধগুলো আছে। ওর মাকেও মারতে যায়, অনেক রকমের খারাপ ব্যবহার। আমি যেটা জানতে চাইছি যে ডাক্তার সাহেব কি ওষুধটা দিচ্ছেন যে মানে তার সাথে পরিবারের লোকরাও বসার সুযোগ পাচ্ছেন কিনা? হ্যাঁ, ডাক্তার যাচ্ছে, ওর মা কখনো ডাক্তারের কাছে যাচ্ছে না। ওর বাবাই সবসময়ের জন্য ডাক্তারের সাথে পরামর্শ করছে। কিন্তু পরামর্শ করলেও বাড়িতে তো আরো মানুষজন আছে, তো মানে ওর সাথে তো ওর কারণে তো অনেক পরিবারের লোকরাও কষ্ট পাচ্ছেন, তাই না? তারা কি করে তাদের কষ্টগুলোকে নিয়ে কাজ করবেন, তারা কি করে ওকে কষ্টগুলো নিজের কষ্টগুলো হ্যান্ডেল করে ওকে সাপোর্ট করতে পারবেন? কারণ যারা মানসিক রোগী থাকে তাদের কিন্তু পারিবারিক সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে তারা তাকে একটু বুঝতে পারা, মানে এই যে আমরা বলছি ও খারাপ ব্যবহার করছে, ওর সারাক্ষণই সবার সাথে রাগারাগি করছে, মানে আমরা তো একটু নেগেটিভ কথা বলে ফেলি ওদের ব্যাপারে, ওটাতে কষ্ট পায় ওরা। হ্যাঁ, তো সেই জন্য ওদের সাথেও কিভাবে আমরা মানিয়ে চলবো সেটাও কিন্তু খুব জরুরি একটা জায়গা ভালো থাকার জন্য। আচ্ছা, যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না। তো আজকের জন্য আমাদের প্রশ্নটা একটু যদি বলে দাও, আজকে প্রশ্নটা কি তোমার? আমাদের আজকে প্রশ্ন, ও খুব বিয়ে করতে চায়, আর ওকে বলে কারণ ও খাবে, ও খাবারের জন্য মানে তাহলে কি বিয়ে নিয়ে প্রশ্ন? আর প্রশ্ন আছে? আর প্রশ্ন হচ্ছে যে আমরা ওকে ডাক্তার দেখাচ্ছি, কিন্তু ওকে আমরা বছরে 3 মাসও মেডিসিন চলাকালীন অবস্থাও ঠিক রাখতে পারতেছি না। আর এমন ও মেডিসিন ডাক্তার দেয়, সুস্থ হওয়ার পরে বলতেছে এগুলো খাওয়াতে হবে, আর ইভেন এগুলো আজীবন খেতে হবে, একটানা খাওয়াচ্ছে। আচ্ছা, কোনো ডায়াগনোসিস আছে? অসুস্থতার কোনো ডায়াগনোসিস দিয়েছেন ডাক্তার যে কি হয়েছে ওর? না, এরকম কোনো কিছু অবশ্য দেয় নাই। এরকম কোনো কিছু দেয় নাই, বলতেছে যে ওষুধগুলো খাওয়া। মোট কথা ডায়াগনোসিসটা জানা নাই আর কি, তাই তো? না, ওইভাবে জানা নাই আমাদের। ওকে, তুমি হচ্ছে ওর কি হও? ওর হচ্ছে খালা। তুমি খালা হচ্ছ, ওকে। হ্যাঁ, তো এখন তুমি তোমার প্রশ্নটা বিয়ে নিয়ে একটা প্রশ্ন, আর কিছু প্রশ্ন? আর প্রশ্ন হচ্ছে আমরা সুস্থ রাখতে পারতেছি না, ও খেতে চাচ্ছে, ওকে খাওয়াচ্ছি, ও যা করতে প্রশ্নটা করে ফেলো যে ওকে কি করে আরেকটু সুস্থতার মধ্যে রাখা যায়, তাই তো? ওটাই প্রশ্ন। ও ভালোটা কিভাবে হবে, ও ভালোটা কিভাবে হবে? ওকে, তুমি একটু লাইনে থাকো, কেমন? হ্যাঁ, প্রশ্ন আছে নাকি? প্রশ্ন কারো আছে? একটা ছোট্ট প্রশ্ন করি শুধু। এই 19 সালের এপ্রিল থেকে তো তার প্রবলেমটা শুরু হলো, সমস্যাটা শুরু হলো। জি। এর মধ্যে কমপ্লিট কতদিন ভালো ছিল? কোনো ওষুধ ছাড়া কি কমপ্লিটলি কখনো ভালো ছিল? ও ওষুধ তো যদি মনে করেন স্যার 2 দিন বা 3 দিন না খায়, ও একদম এলোমেলো হয়ে যায়, সারাদিন ঘুমাবে না, আর রাস্তায় দৌড়াদৌড়ি করবে, মানুষের সাথে ঝগড়া করবে, এরকম করে আর কি। এমনিতে কি সন্দেহের বিষয় আছে যে সে সন্দেহ করে? না, সে সন্দেহ করে না, মানে ও হচ্ছে গিয়ে ঘরের মধ্যে এসে খামোখা কোনো কথা ছাড়াই কথা বেশি পেঁচাপেচি করে, বেশি জড়ায়, মানুষের সাথে খারাপ মানে মুখের ব্যবহারটা খারাপ করে, মানুষের সাথে ঝগড়া করে, এরকম করে, কোনো সন্দেহ করে না, একটুতে রেগে যায়, আসলে কাজ করবে না, কোনো কাজ করবে না, বলেন বিয়ে করবো, আমি ঘুরবো আর খাবো না। যখন রোগটা বাড়ে তখন কি কথা বেশি বলে? প্রচুর কথা বলে, প্রচুর কথা। কি লাইন ছেড়ে দিয়ে কথা বলে নাকি মানে একটার পর একটা বলতেই থাকে? লাইন ছাড়া অন্য লাইনে কথা বলে, আর কোনো টপিক ছাড়া, কোনো কারণ ছাড়া, মানে ওই সময় কি কথা যে বলে সেই কথার মূল বস্তুর মধ্যে নিজের একটু বড় বড় ভাবে, নিজেকে একটু বেশি বুঝে, এরকম মনে হয়? জি, ও একটা কিছু হতে চায়, ও আরো সবার থেকে আলাদা, সবার থেকে কেউ একজন বড়, একজন কেউ কিছু, এরকম ভাবে। এমনিতে কখনো গায়েবী আওয়াজের কথা শুনেছেন? এগুলি জানেন
যে গায়েবী আওয়াজ শুনে বা এরকম কিছু? হ্যাঁ, শুনে ও গায়েবী আওয়াজ শুনে বলতেছে যে হ্যাঁ আমাকে গালি দিতে, আমার ছাদের পরে কি জোরে জোরে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, বিল্ডিংটা ভেঙে ফেলতেছে, এরকম বলে মাঝে মাঝে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটা বলে। প্রশ্ন আছে? প্রেসিডেন্ট হতে চাই তুরস্কের। জি 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 জি, গুড থিং। ওকে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে ফোন করার জন্য। আমাদের সবার সহমর্মিতা থাকলো, গোটা ফ্যামিলিটাই কষ্ট পাচ্ছে। সো আমাদের অতিথিরা আলোচনা করবেন, তুমি শোনো। হ্যাঁ, আর তুমি হয়তো তোমার সাথে আরো কেউ শুনছে। আমাদের একটু আলোচনায় চলে যাই। ডক্টর বলবেন না? আগে নাসিমা বলবো। আমি বলবো? আচ্ছা, ঠিক আছে। আমরা বুঝতে পারছি আর কি, আমি তো ডাক্তার, সাইকিয়াট্রিস্ট, আমি সেই প্রেক্ষিতে আমি কথাগুলি বলছি আর কি। আমি ইতিহাসটা যতটুকু বুঝলাম এবং আপনার কাছ থেকে পরে প্রশ্ন করে যেটুকু বুঝলাম, আমি যদি ওরকমভাবে খোলামেলা বলি যে ম্যাডাম প্রশ্ন করছিল ডায়াগনোসিস আছে কি না, আমার কাছে কি মনে হয়, আমার কাছে মনে হয় এটা বাইপোলার ডিসঅর্ডার অথবা স্কিজোফ্রেনিয়া, অথবা মাঝে আমরা বলি স্কিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার বলে একটি রোগ আছে, সে এই রোগটাতে ভুগছে। মোস্টলি এটা বাইপোলারের কাছাকাছি, বাইপোলার মোড ডিসঅর্ডারের কাছাকাছি হয়তো হবে তার। দুইটা জিনিস আগে বলিনি, তারপরে আপনার ওই যে বিয়ের ব্যাপারটাতে আসি। প্রথম কথা হলো যে এই রোগটা কিন্তু রিল্যাপসিং রিমিটিং, মানে যাবে আসবে এরকমই হচ্ছে। এবং যদি কোনো মানসিক চাপ পড়ে তাহলে তো কথাই নেই, তাহলে আবার ফেরত চলে আসছে। আরেকটা জিনিস যেটা হলো সেটা চিন্তা করার বিষয়, সেটা হলো যে ফ্যামিলি হিস্ট্রি, যেটা পারিবারিক যে রোগের ইতিহাসটা না, সেটা একেবারে কঠিন একটু বিষয়, যে মা সহ এবং পরিবারের বা আত্মীয়র অনেকের মধ্যেই কিন্তু মনের রোগটা আছে। সুতরাং এই রোগটা কিন্তু একটু কঠিন হিসাবেই দেখা যাচ্ছে, কারণ আপনি নিজেই বলেছেন যে এতদিনের মধ্যে একবার মাত্র 3 মাস ভালো ছিল, এর বেশি কিন্তু ভালো ছিল না, ওষুধ খাওয়ার পরেও কঠিন হচ্ছে। তো আমি যে প্রশ্নটা করেছিলেন ডাক্তার হিসেবে, আমি সেটা আগে বলি আপনাকে, যে এই যে বাইপোলার ডিসঅর্ডার বলি বা স্কিজো এফেক্টিভ বলি, যে এখানে স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে, যেখানে 19 বছর 24 বছর তো 21 বছর বা 20 বছর বয়সে রোগটা শুরু হয়েছে, এবং এই কোর্সটা মানে রোগটার যে গতি প্রকৃতি সেটা এইভাবেই চলছে। সুতরাং আউটকামটা কিন্তু চিন্তা করতে হবে, আউটকামটা একটু সমস্যাজনিত আউটকাম, মানে এটা ভালো হওয়াটা আর কি। সেই হিসাবে আর কি আমি ডাক্তার হিসাবে বা সাইকিয়াট্রিস্ট হিসাবে মনে করি যে হয়তো আমি জানি না কি ওষুধ খাচ্ছে, হয়তো মুড স্টেবিলাইজার যেগুলি আছে সেগুলি হয়তো ব্যবহার করা হচ্ছে, অথবা অ্যান্টিসাইকোটিক ওষুধ ব্যবহার করা হচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে সব কিছুর পাশাপাশি ওষুধগুলি খাওয়াটা কিন্তু খুবই জরুরি। ওষুধ না খেলে কিন্তু সে আরও খারাপ হয়ে যাবে, এবং তখন কিন্তু এই যে রাস্তায় যে অন্যরে বকাবাদ্য করে মারামারি করতে যায় সেইগুলি কিন্তু বেড়ে যাবে। সুতরাং তখন কিন্তু শুধু পরিবারের সমস্যা হবে না, সমাজেরও একটা সমস্যা হবে। তার নিজে যেহেতু বুঝে না, তখন কিন্তু দেখা গেল যে অন্যের কর্তৃক সে আক্রান্ত হতে পারে, সে অন্যকে আক্রান্ত করতে পারে। এই জিনিসগুলি খুবই জরুরি আমাদের বোঝার জন্য। সুতরাং ওষুধটা আমার মনে হয় চালিয়ে যাওয়াই ভালো হবে, বাট প্রয়োজন অনুযায়ী হিসাব করে যদি আপনি মনে করেন তাহলে সেভাবে হিসাব করে আরও ভালো কিছু করা যায় কিনা সেই জিনিসগুলো চিন্তা করা যেতে পারে। বাট সেই ক্ষেত্রে সেইখানেও সম্ভব 2-1 ডাক্তার মিলে একটা বোর্ড করলে কিন্তু আরেকটু ভালো হবে। ম্যাডাম যে কথাটা বলছিলেন যে পরিবারের একটা বিরাট ভূমিকা থাকে এই সমস্ত ক্ষেত্রে, পরিবারকে বুঝতে হবে যে তার একটা অসুবিধা আছে, পরিবারকে সেই সাপোর্টটা দিতে হবে। এবং সেই ক্ষেত্রে আরেকটা কথা আছে, কেয়ার অফ দ্য কেয়ার গিভার, যারা তাকে কেয়ার করবে, যারা তার লুক আফটার করবে, তাদেরও কেয়ার দেওয়ার বিষয়টি আছে, তাদের মনটা ভালো রাখারও একটা ব্যবস্থা করতে হবে। সেই জন্য সেই ক্ষেত্রে কিন্তু এই সাপোর্টটাও আপনাদেরকে নিতে হবে। কাউন্সেলিংয়ের বিষয়টি, পরিবারের কাউন্সেলিংয়ের বিষয়টিও এখানে কিন্তু চলে আসে। আর যেটা এর বাইরে আমি যেটা বলতে চাচ্ছিলাম, সে বিয়ের ব্যাপারে কখনোই নেই না, আমি সরাসরি এটা বলে দিলাম, রাগঢাক ঢেকে বললাম না, কারণ সে কিন্তু বুঝে বলছে না যে আমি বিয়ে করব। আবার বাইপোলার ম্যানিক ফেজ যদি হয় তখন কিন্তু তার এই অ্যাক্টিভিটিসগুলি বাড়ে, সেক্সুয়ালিটি বাড়ে, এবং তার এই ডিমান্ডটাও বাড়তে পারে। বাট আপনাকে মনে রাখতে হবে যে সেটা কিন্তু এটা রোগের একটি প্রকাশ, এবং বিয়ে করতে চায় তখন এই রোগের জন্য, পরবর্তীতেই দেখবেন সে কিন্তু আবার ম্রিয়মান হয়ে যায় হয়তো। সুতরাং এই জিনিসটা করা যাবে না, বিকজ আপনাদের যে ছেলেটা, সেই ছেলেটা কিন্তু নিজের সম্বন্ধে বুঝছে না, নিজের রোগ সম্বন্ধে বুঝছে না, নিজের জীবনটাকে গঠন করতে পারছে না রোগের জন্য। আরেকজনকে এই জীবনে জড়ানো ঠিক হবে না।
অন্তত যতক্ষণ পর্যন্ত তার স্টেবিলিটি না আসবে এই কাজটা কিন্তু করা যাবে না। ভুল করেও করবেন না, করলে কিন্তু আরও কষ্ট পাবেন। সবাই মিলে কিন্তু কষ্টটা পেতে হবে। আর যে মেয়েটি আসবে তার জীবনটাও কিন্তু ওষ্ঠাগত হয়ে যাবে, এবং তার জীবনে কিভাবে সে এটা মেনে নেবে সেটা হয়তো অনেক ক্ষেত্রে মেনেও নেয় না। আমরা তো অনেক রোগী দেখি সেই ক্ষেত্রে কিন্তু মেনে নেয় না, সেটাও কিন্তু আরেকটা পরিবারের জন্য অসুবিধা হয়ে আসে। সুতরাং এই বিয়েটার কথা যেটা বলেছিলেন সরাসরি বলি, এটা করা যাবে না, ওর ক্ষেত্রে করা যাবে না, সময় নিয়ে অপেক্ষা করতে হবে। ভালো হলে নিশ্চয়ই বিয়ে করাবেন, সংসার করাবেন। ধন্যবাদ। আমি একটুখানি অ্যাড করব, সেটা হচ্ছে যে ফ্যামিলি কাউন্সেলিংয়ের কথা বলা হচ্ছিল, কেয়ার ফর কেয়ার গিভারের ব্যাপারটাও আসছে। আমি যেটা বলবো যে ওনার নিজের আসলে একটু যে ওনার আসলে সমস্যাটা কি এবং এই সমস্যাটার ম্যানিফেস্টেশনটা কীরকম, মানে এটা কিভাবে বহিঃপ্রকাশটা হচ্ছে, এবং উনি আসলে এই বিষয়গুলিকে ইনফরমেশনগুলিকে জেনে ওনার নিজের জীবনটাকে আরেকটু হয়তো বা ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। ওষুধটা খাওয়ার সাথে সাথে ওনার যখন খারাপ লাগছে তখন উনি আসলে ওই খারাপ লাগাটাকে কিভাবে একটু ম্যানেজ করতে পারেন, একটু আগে আগে কারো সাপোর্ট যদি চাওয়ার দরকার হয় সেই সাপোর্ট চাওয়ার ব্যাপারটা হতে পারে। কিছু কিছু জায়গায় হয়তো বা তার ওষুধের কারণে হয়তো কিছু সাইড এফেক্ট হতে পারে, সেটাকে কিভাবে ম্যানেজ করা যেতে পারে, নিজের লাইফস্টাইলটাকে আর একটু হেলদি ওয়েতে কিভাবে চালানো যেতে পারে। তো তার পার্সোনাল কাউন্সেলিংটাও তাকে অনেকখানি হেল্প করতে পারে ওষুধের পাশাপাশি। সেটাই, মানে আসলে গোটা পরিবারেরই একটা মানে সাপোর্ট লাগে আর কি। আমরা একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। ম্যাম, হ্যাঁ, থ্যাংক ইউ। জি, আমি একজন প্রাইভেট চাকরিজীবী। আমার বয়স 52। ওকে। আমার ওয়াইফের বয়স 45। আমাদের 25 বছরের দাম্পত্য জীবনে 2টা বাচ্চা আছে, একটার বয়স 18, একটা 14। আচ্ছা। তো 25 বছর আগে যখন তার সঙ্গে আমার বিয়ের কথাবার্তা হয়, তারও 4 বছর আগে আমরা আংটি পরিয়ে একটা এনগেজমেন্ট করি। আচ্ছা। তো সেই সময় সে কিছু বলেনি, তারও 3 বছর আগে একটা ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। তো এটা ওই এনগেজমেন্টের সময় সে হাইড করে বিষয়টা। তো 4 বছর চলাকালীন, আমাদের এনগেজমেন্ট 4 বছর চলাকালীন যখন আমরা আভাস একটু এইসব বিষয় জানছি, তখন সে আমাকে একরকম মিসগাইড করে যে না, এগুলো গুজব, এগুলো মানুষ বলে, আসলে কিছু না। কিন্তু একটা সময় আমি জেনে যাই যে প্রকৃতপক্ষে একটা ছেলের সঙ্গে তার সম্পর্ক আছে এবং সেটা সে কন্টিনিউ করছে এবং খুব ডিপ রিলেশন, এমনটাই শুনছি আমি। সরি, খুব ডিপ রিলেশন? ডিপ রিলেশন, গভীর সম্পর্ক, যেটা গভীর সম্পর্ক, মানে একই সাথে একজনের সাথে এনগেজড হয়েছে আবার আরেকটা সম্পর্ক চালিয়ে যাচ্ছে, এরকম? জি 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 জি। পরবর্তীতে আমি এই বিষয়ে প্রশ্ন করাতে সে ওই বলে যে এটা আগে থেকেই ছিল, এটা আমি ছাড়তে পারিনি। এইভাবে আমাদের ওই মুহূর্তে বিয়েটা হয়ে যায়। সমস্যা হচ্ছে ম্যাম যে এই 25 বছর লাইফে মানে একটা দিনের জন্য আমাকে তার একজন সৎ মানুষ বলে মনে হয়নি। কারণ ওই যে যখন আমি এই বিষয়টা শুনি, মানে তার খুব নিকটতম লোকের কাছ থেকে, আমি হতভম্ব হয়ে যাই যে অসম্ভব, এটা তো কোনোভাবে হতে পারে না। সে এতদিন 4 বছর যাবত আমার সঙ্গে কিভাবে এটা করছে। এরপরে বিয়েটা হওয়ার পরে এই 25 বছর আমরা লাইফ লিড করছি, কিন্তু খুব শান্তিপূর্ণ জীবন যাপন আমাদের ছিল না। প্রায় আমাদের ঝগড়াঝাটি হয়েছে, প্রায় মনোমালিন্য হয়েছে, একে অপরের সঙ্গে কিছুদিন বিচ্ছিন্ন থাকছি, আবার পারিপার্শ্বিকতা, ফ্যামিলি সব মিলাই আবার অ্যাডজাস্ট করে নেওয়া হয়েছে। বাচ্চারা এক সময় বড় হলো, তারা পৃথিবীতে আসলো, বড় হলো, তারাও আস্তে আস্তে এগুলোর প্রভাবে প্রভাবিত হচ্ছে যে আব্বু আম্মু এভাবে ঝগড়াঝাটি করে। এক সময় বাচ্চাদেরও কৌতূহল নিবৃত্ত করার জন্য তাদের সঙ্গে বিষয়টা শেয়ার করা হলো। তো এক্স্যাক্টলি কিভাবে শেয়ার করা হলো বাচ্চাদেরকে? তারা যখন প্রশ্ন করলো যে তোমরা এত ঝগড়াঝাটি করো কেন, এটা আমাদের পার্সোনাল বিষয় না। পার্সোনাল বিষয় হলে হবে না, ওরা তো বড় হয়ে গেছে, আমাদেরকে একটু যদি ইনফর্ম করো তাহলে আমরা অন্তত বিষয়টা বুঝি। তো তখন এটা বলা হয়েছে যে এনগেজমেন্ট
করে আমরা বিয়ে করছি, কিন্তু অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্কে ছিল, সেটার থেকে মানে বের হয়ে এসে বিয়েটা করা। এইভাবে তাদেরকে বলা, আচ্ছা ঠিক আছে, এটা ঘটতেই থাকে, ওরা ওদের মতো এই নিয়ে আর কোনো প্রশ্ন করে না। কিন্তু এটা মানে ওর মার উপস্থিতিতেই ওরা শুনেছে না, মা অন্য সাইডে ছিল, মা সরাসরি সেখানে প্রেজেন্ট ছিল না। আচ্ছা। কিন্তু তারা মানে অতি কৌতূহলের বশবর্তী হয়ে যখন চাপ প্রয়োগ করছে, তখন এইভাবে শেয়ার করা হয়েছে একটা কম্প্রোমাইজিং টোনে। মানে সেটা শুধু বাচ্চাদের সাথে আলোচনা হয়েছে, মানে শেয়ার করা হয়েছে, স্ত্রী উপস্থিত ছিলেন না সেখানে? জি জি। পরে স্ত্রী জানতে পেরেছেন যে বাচ্চাদের কাছে এটা বলা হয়েছে? সে জানতে পেরেছেন এবং বাচ্চারা উভয়কে স্বাভাবিকভাবে নিয়েছে যে এটা বাবা মায়ের বিষয়, এটা আমাদের তেমন কোনো বিষয় না। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে ম্যাম, মানে এখন পর্যন্ত আমাদের দাম্পত্যটা সুখের হয়নি। মানে এই কষ্টটা নিয়েই আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমার স্ত্রী একজন প্রতারক এবং একজন বিশ্বাস ভঙ্গকারী একজন ব্যক্তি। তাকে আমার মনে হয় বেশি প্রশ্রয় দেওয়া হয়ে যাচ্ছে, তাকে নিয়ে সংসার করা আসলে আমার ঠিক হচ্ছে না। এই মনোভাবটা আমার এই 25 বছর যাবত চলে আসছে, এখনো আছে। এবং মাঝে মধ্যে মনে হয় যেহেতু তাকে পরিত্যাগ করা সম্ভব হলো না, আমার মনে হয় পৃথিবী থেকে আমার নিজেই বিদায় নেওয়া উচিত, অথবা কোনোভাবে সে যদি বিদায় হয়ে যেত যে কোনো ভাবে, তাহলে মনে হয় এটা একটা শান্তিময় একটা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাইত, এরকম মনে হয়। আহারে, এটা তো অনেক কষ্টকর একটা ব্যাপার। কিন্তু খুবই কষ্টকর। সম্পর্কটা তো চালিয়ে যায়নি পরে, বিয়ের পরে কি আর চালিয়েছে? জি না, ওইটা সে আর চালায়নি, কারণ মানে একরকম ভীতিকর তার উপরে চাপ প্রয়োগ করা হয়েছিল, যদি সম্পর্ক আবার পুনর্স্থাপিত হয় তাহলে আমাদের সম্পর্কটা থাকবে না। যেহেতু এটা স্থায়ী রিলেশন, বিয়ের মাধ্যমে সকলের উপস্থিতিতে হয়েছে, সে এটাকে গুরুত্ব দিছে বলে আমার ধারণা। অ্যাকচুয়ালি মনের বিষয় তো জানা যায় না, কিন্তু মনের এই যে ফাঁকটা, এটা এই 25 বছর যাবত রয়ে গেছে। কখনোই তার উপরে বিশ্বাস স্থাপন করা হয়নি এবং একরকম টেনে নিয়ে আসা সম্পর্কটাকে কোনো মতে মানে আবার সেই সম্পর্কে আমরা আবার দুটো মানুষকেও নিয়ে আসলাম, তাই না? সন্তান দুটো না দুজন? সন্তান দুটো। ওদের বয়স কত? ওদের একজনের 18, একজনের 14। মানে ওরাও তো বড় হয়ে গেছে, 18 আর 14। ইউনিভার্সিটিতে পড়ে, একজন ছোটটা ক্লাস 10 এ। কিন্তু সারাক্ষণ মনের মধ্যে একটা জিনিস যখন আমাদেরকে পীড়া দিতে থাকে, সেরকম একটা ভালোবাসাহীন বা একটা সন্দেহ মনে চলা অবস্থাতে আবার আমরা যে আরো মানুষ নিয়ে আসি পৃথিবীতে, মানে ওদের প্রতিও তো অবিচার হয়, তাই না? ওরা যদিও বলছে এটা বাবা মার বিষয়, এটা আমাদের বিষয় না, কিন্তু ওরা তো এটা দিয়ে মানে ওরাও মানে ডিস্টার্বড হয়েছে, তাই না? ওরাও সেটা দিয়ে সেটার দ্বারা কষ্ট তো পেয়েছে, এখনো কষ্ট পাচ্ছে। তো কাজে আমাদের একটু মানে এই জায়গাগুলো আসলে খেয়াল করা খুব দরকার, যে আমরা নিজেরাই যদি ভালো না থাকি, সেখানে তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তিকেও আবার নিয়ে আসাটা এটা কেমন হলো, সেটা একটু চিন্তার বিষয়। যেহেতু আমরা মিডিয়াতে কথা বলছি, সবার জন্যই বলছি আমি কথাটা। তো এখন যেটা হচ্ছে যে মনে হচ্ছে সে যদি আমি যদি চলে যেতে পারতাম ভালো হতো, বা সে যদি চলে যেত ভালো হতো। চলে যাওয়া বলতে কি মিন করছিস? মানে সে পৃথিবী থেকে চলে যাওয়া মানে প্রথম মনে হয়তো যে আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, কিন্তু পারিবারিক এবং সামাজিক বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে যে আমাদের কি ভাববে সমাজ, কি ভাববে পরিবারের অন্যান্য মেম্বাররা, কি ভাববে, এটা আমাদের জন্য না। সেটা তো 25 বছর ধরেই তো টানাপোড়েনের মধ্যেই থাকা হলো, কিন্তু চলে যাওয়া বলতে আমরা কি মিন করছি? এখন মনে হয় যে পৃথিবী থেকে চলে যাওয়া, মানে মরে যাওয়া। হয় আমি মরে যাব, নালে সে মরে যাক, এরকম হলে মনে হয় ভালো হতো। মানে মরবো এমনটা না, মরলে তো এতদিন মরেই যেতাম, মানে মরলে মনে ভালো হতো, এমন একটা মনোভাব। মানে এতটাই কষ্ট হচ্ছে। এবং স্ত্রীও কি কষ্ট পাচ্ছেন এটা এই ব্যাপারটা নিয়ে? এই ব্যাপারটা নিয়ে সে যেমন একটা লাইফ চাইছিল, সেটা তার হয়নি। যেহেতু একটা নরমাল লাইফ লিড করতে তার চাওয়াটা হয়তো পূরণ হয়নি, সেও কষ্ট পায়। মানে সে যে ওইটা কন্টিনিউ করছে আমার সঙ্গে, আমার উপস্থিতিতে, এটার জন্য সে অনুতাপ করে, এইরকম বলে। আদৌ অনুতাপ করে কিনা ওই যে বললাম, মনের ভিতরটা যাওয়া যায় না। মানে তখন যেটা করেছে অবিশ্বাসটা এখনো, মানে অবিশ্বাসটা মন থেকে সরানো যায়নি আর কি, তাই তো? জি।
আচ্ছা, একটু জানতে ইচ্ছে করছে যে এত 25 বছর ধরে একটা অবিশ্বাসের মতন একটা কঠিন বিষয় মনের মধ্যে পুষে রাখা, যে মানে মনের মধ্যে রয়ে গেল, আগের জীবনটা কেমন ছিল? মানে যদি জিজ্ঞেস করি যে বিয়ের আগের জীবন, মানে ছোটবেলাতে কোনো আঘাত কি, মানে না এরকম আঘাত উভয়ের, আমার স্ত্রীর কাছে শুনছি, আমার নিজের কাছে এমন কোনো আঘাত প্রাপ্ত হয়নি। তবে ফ্যামিলিতে দেখেছি যে ওই ভাই এবং ভাবির মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল এই ধরনের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। তখন থেকে মনে হয়েছে যে না, এই টাইপের কোনো মেয়ের সঙ্গে যদি আমার জীবন জড়ায় আমি এরকম অশান্তি পাবো। দুর্ভাগ্যক্রমে এটাই হয়ে গেছে, সেটাই ঘটেছে। ওকে, তো এরকম একটা যেটাকে বলা হয় প্রি কনসিভড নোশন, মানে আগের থেকেই আমার ভেতরে একটা জিনিস বাস করছিল, একটা দুশ্চিন্তা বাস করছিল, সেটারই আবার আমি মানে কি বলবো হতে দেখলাম আর কি, সে একই ঘটনা আবার পুনরাবৃত্তি দেখলাম। তো হ্যাঁ, একটু তাহলে প্রশ্নটা কি আমাদের কাছে আজকে? প্রশ্নটা ম্যাম, এর থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কি আপনাদের? তো এই যে সিস্টেম বা কোনটা থেকে পরিত্রাণ? এই যে ভিতরে সারাক্ষণ যে মানে একটা কষ্ট, এই কষ্টটা থেকে পরিত্রাণ, তাই তো? ওকে, আর স্ত্রীও তো কষ্ট পাচ্ছেন? সে ওই যে আমার প্রভাবে কষ্ট পাচ্ছে। আচ্ছা, ওকে, হ্যাঁ, তাহলে পরিত্রাণের উপায় কি এটা শুনলাম, একটু লাইনে থাকলে ভালো হয়। নাসিমা, প্রশ্ন থাকলে করো। আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে, আপনি যেটা বলছিলেন যে ওই 4 বছর হচ্ছে ওনার মানে আর একটা সম্পর্ক উনি কন্টিনিউ করছিলেন, এটা কি উনি বলেছেন যে উনি আসলেই ওই সম্পর্কটাই ছিলেন তখন? না, উনি ধরা পড়েছেন, উনি বলেননি, বরং ওনার নিকটতম কোনো লোক আমার কাছে যখন ইনফর্ম করেছেন তখন আমি এইটা যাচাই করার জন্য যখন তার কাছে আমি এইটা ব্যক্ত করছি যে আমি তো শুনলাম, তখন উনি স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ এটা ছিল, আমি এটা লুকায়ে গেছে, এটা হাইড করে গেছি। তা বললাম এতদিন যে আমার সঙ্গে যেটা হলো একটা অ্যাক্টিং বা অভিনয়, এটা আমি চেষ্টা করেছি যে যাতে বুঝতে না পারে। আচ্ছা, তো তারপরে আপনারা যখন আসলে এনগেজড হয়ে তো ছিলেন 4 বছর, তারপরে বিয়ের সিদ্ধান্তটা যখন নিলেন তখন কিভাবে চিন্তা করছিলেন আপনি? তখন আমার কাছে মনে হয়েছে যে সম্পর্ক থাকতেই পারে, মানে সেটার গভীরতা মেজারমেন্ট করা হয়নি, সম্পর্ক একটা ছিল এই। কিন্তু পরবর্তীতে যখন বিয়ে সিদ্ধান্ত নেওয়া হলো এবং বিয়ে হয়ে গেল, তখন বাইদা ভাই আশেপাশে থেকে আরো অন্যান্যরা যখন বলল যে আমরা তো এই দেখছি, এই করতে দেখছি, এখানে ঘুরতে দেখছি, ওখানে বেড়াতে দেখছি, তখন এইগুলো তার কাছে উপস্থাপন করছি এইভাবে যে প্রকৃত সত্যটা আমাকে তো জানাইতে হবে, না হলে মনের ভিতরে একটা সন্দেহ নিয়ে তো তখন সে বলছে যে হ্যাঁ এগুলো করছি। তো কই বিয়ের সময় তো এগুলো উপস্থাপন করা হলো না, তাহলে তো বিয়ে হইতো না। আচ্ছা, ওকে। আর এই 25 বছর আপনি যেই সম্পর্কটার মধ্যে আছেন, এই সময় 25 বছর সময়ের মধ্যে আপনি আর এরকম কিছু দেখেছেন কি? জি না, এরকম কিছু দেখিনি। তবে আমরা ওই মানে হাজব্যান্ড ওয়াইফের যে প্রকৃত রিলেশনটা, এটা মেনটেন করার একটা মানে চেষ্টা করেছি, কিন্তু প্রকৃতপক্ষে সেভাবে মেনটেন হয়নি। কি চেয়েছিলেন যেটা হয়নি? মানে প্রকৃতভাবে তার উপরে বিশ্বাস, আস্থা, তার উপর ভরসা করা, তাকে ভালোবাসা, এগুলো হয়নি। আপনি সেটা করতে পারেননি, তাই কি? করতে পারিনি। আচ্ছা আচ্ছা, একটু জানতে চেয়েছিলাম, আমার একটা প্রশ্ন বাকি রয়ে গেল, সেটা হচ্ছে যে আগের সম্পর্কে, মানে যে সম্পর্কটিতে ও ছিল আরেকটি মানুষের সাথে, সেখানে শারীরিক সম্পর্কও কি ছিল? সে তো স্বীকার করে না, কিন্তু আমার সন্দেহ সেখানে শারীরিক সম্পর্ক ছিল। আচ্ছা, কি করে সন্দেহটা হলো? মানে সার্বিক পরিস্থিতি বিবেচনায়, যে এখানে গেছে, ওই জায়গায় ঘুরতে গেছে, অমুক জায়গায় একত্রে ছিল তারা এক বন্ধুর বাসাতে, এরকম বিভিন্ন টপিকস গুলো আমি যখন জানতে পারছি, তাকে জিজ্ঞেস করছি, সে স্বীকারোক্তি দিয়েছে, কিন্তু বলে যে সেসব জায়গায় শারীরিক সম্পর্ক হয়নি। সেটা কি দুজনের শারীরিক সম্পর্কটাকে ব্যাহত করেছে পরবর্তীতে? জি না, এরকম শারীরিক সম্পর্কটাকে ব্যাহত করার মতো তেমন কিছু হয়নি। না, হয় না যে আমরা একটু যখন আর একটু নিবিড় সম্পর্কে যেতে চাইছি, তখন মনের মধ্যে ওটা যদি ঘটে যে ও তো আরেকজনের সাথে শারীরিক সম্পর্কে হয়তো মানে জড়িয়ে ছিল, সেটা একটা ভেতরে কাজ করে না? ওটা একটু প্রবলেম করে তখন। প্রবলেম করে এবং প্রবলেম প্রতিনিয়তই হয়েছে, কিন্তু
মানে আস্তে আস্তে ওটা ঠিক হয়ে গেছে। আচ্ছা হয়তো ওকে, ঠিক আছে। আমাদের ডক্টর আছেন, ওনারও প্রশ্ন আছে। আমি একটু ছোট্ট করে জিজ্ঞাসা করি, আমি একটু ক্লিয়ারিফাই করার জন্য বলছি আর কি। আপনার সংসারে আসার পরে উনি তো ওই রিলেশন মেনটেন করেন নাই? জি না। রাইট। নাম্বার 2 হলো যে উনি ক্লেম করতেছেন, উনি বলছেন যে যদি এটা আগে ডিক্লেয়ার করতাম তাহলে তো বিয়েটা হতো না। বাংলাদেশে কি মেয়েরা বা ছেলেরা এরকম আগের সম্পর্কটা ডিক্লেয়ার করে? বা আপনি তো 25 বছর সংসার করেছেন, 25 বছর আগে কি মানুষ এরকম ডিক্লেয়ার করতো? জি না, করতো না। রাইট। আরেকটা জিনিস আমার যে জানার আছে, যে নিকটতম লোকের কাছ থেকে শুনছেন, সেই লোকটা কিরকম সম্পর্ক আপনাদের সাথে, বা তার কি উদ্দেশ্যটা আপনাকে এত কথা বলার, অথবা তার কি এখানে কোনো ইনভলভমেন্ট আছে, তার কি কোনো স্বার্থ আছে, তার কি কোনো লাভ লোকসানের হিসাব আছে এখানে? না, সেরকম কিছু নাই। তবে আমি উইলিংলি তাদের সঙ্গে এই বিষয়ে একটু মানে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করছি যে আমাকে যদি আমার জন্য ওয়েল উইশার হও তোমরা, আমাকে এই বিষয়গুলো একটু বলো যে আসলে আপনি তোমরা কেন এই কৌতূহলটা বোধ করলেন এত করে? এটা মনে হয়েছে যে আমার সংসারে একজন মানুষ আসছে, অবশ্যই তার বিষয়ে আমার প্রকৃত সত্যটা জানা দরকার, তাহলে আমার সন্দেহটা দূর হবে। আপনার কোন সম্পর্ক বিয়ের আগে কারোর সাথে ফ্রেন্ডশিপ ছিল না? জি না। কোনো মেয়ের সাথে ক্লাসমেট, পড়াশোনা একসাথে করেছেন, তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না, ফ্রেন্ডশিপ ছিল না? পড়াশোনা একসঙ্গে করছি, কিন্তু ফ্রেন্ডশিপের বাইরে আর কোনো মানে সেই রকম সম্পর্ক ছিল না। না, একসাথে চা খান নাই, ঘুরতে যান না, এরকম কিছু হয়নি না? চা তো সবাই একসঙ্গে খেয়েছি, ফ্রেন্ড বন্ধু বান্ধব সব মিলে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের অতিথিরা আলোচনা করবেন, শুনলে ভালো হয়, কেমন? ওকে, আমাদের সহমর্মিতাও থাকলো, অনেক কষ্ট হচ্ছে ভেতরে। আপনি বলতে চান? নাসিমা বলো। নাসিমা বলো। আচ্ছা, আমি আসলে যেটা বলবো সেটা হচ্ছে, আমার কাছে কেন যেন একটু মনে হচ্ছে ভাইয়া একদম শেষে যে কথাটা বলছিলেন, সেটা হচ্ছে যে এই যে মানে কিছু মানুষ আছে যারা হচ্ছে নিজেদের জায়গা থেকে হচ্ছে অনেক রকম গল্প কিন্তু করে। এটা তাদের কাছে মনে হয় না যে খুব কঠিন কিছু হচ্ছে, হ্যাঁ গল্প করছে। একটা বিষয় হচ্ছে যে ওয়াইফের আত্মীয় তার ওয়েল উইশার এবং ওয়াইফ সম্পর্কে বলছে, হ্যাঁ। তো ওয়াইফের আত্মীয় আসলে তার ওয়েল উইশার কতখানি হতে পারে, সেটা একটা ব্যাপার। আমি একদম বলবো যে ভাইয়া যে প্রশ্নটা করছিলেন যে আসলে ওনার আসলে কি কোনো স্বার্থ আছে, হ্যাঁ স্বার্থটা অনেক সময় আমাদের হচ্ছে না যে মনে একটু শান্তি পাই, কিছু একটা বললাম, কোথাও একটা অসুবিধা হলো, সেইখানে একটু শান্তি পেলাম। আর এই ধরনের গল্পে তো আমাদের সামাজিক একটা ব্যাপার আছে যে আমরা অনেক শান্তি পাই। আমি ওনাকে যেই কথাটা বলবো আসলে যে হয়তো বা ওই তখনকার ওই গল্পটা শুনে এই যে একটা আপনি যেটা বলছিলেন প্রি কনসেপ্ট একটা আইডিয়া তার মধ্যে চলে আসছে, সেটা দিয়ে উনি আসলে এই 25 বছর ধরে কিন্তু সময়টাকে অবজার্ভ করছেন। এবং 25 বছর কম সময় না, অনেক লম্বা সময়। ইভেন আর একটা সম্পর্কে একজন মানুষ যদি থাকেও, আর এখন 25 বছর ধরে যদি আমি কারোর সাথে একটা ভালো সময় কাটাই, আমি ওই 4 বছরটাকে ভুলতে পারছি না, 25 বছরটাকে কিন্তু ভুলে যাচ্ছি, একদমই ইগনোর করে যাচ্ছি। তো এখানে আমি বলবো যে উনি বলছিলেন যে কি করা যেতে পারে, আমি এখানে যেটা বলবো যে যেহেতু সম্পর্কের মধ্যে আছেন 25 বছর লম্বা সময়, 2টা বাচ্চা আছে, এবং আপনারা এর মধ্যে হচ্ছে খারাপ থাকার কোনো কিছু ঘটছে সেরকমও উনি বলেন নাই কিন্তু। সুতরাং এই 25 বছর সময়টার মধ্যে আসলে ভালো কি আছে, সম্পর্কটার মধ্যে ভালো কি আছে, কেন আমি 25 বছর সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারলাম, আবার দুজনকে নিয়েও আসলাম পৃথিবীতে। হ্যাঁ, কিছু ভালো না থাকলে কিন্তু 25 বছর ধরে 2টা মানুষ সম্পর্কটাকে বয়ে নিয়ে আসতে পারে না। তা আমি বলবো সেই জায়গাটায় আসলে একটু ফোকাস করা দরকার, সম্পর্কের মধ্যে পজিটিভ কি আছে। অনেক সময় আমাদের ওই যে মনের মধ্যে যখন ক্ষত থাকে, কষ্ট থাকে, ভিন্ন রকম চিন্তা থাকে, তখন আমরা আসলে পজিটিভটাকে দেখতে পাই না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে উনি একটু প্রফেশনাল হেল্প নিতে পারেন, যাতে হচ্ছে ওনার ওই ক্ষতটাই একটু
মলম লাগানো যায়, একটু স্বস্তি পান, হিল হয় যাতে, হ্যাঁ একটু স্বস্তি পান। স্বস্তিটা পেলে যেটা হবে যে ওনার আসলে এই পজিটিভ দিকগুলি খুঁজে পাওয়ার একটা মানসিকতা তৈরি হবে। আর একটা পূর্ব ইতিহাস আছে তো, সেটাও কিন্তু ওই যে আগের একটা ফ্যামিলির ঘটনা অনেক সময়, হ্যাঁ মানে এখানে কোথাও একটা কানেকশন হয়ে যায় আর কি, আমরা না চাইতেও কানেকশন হয়ে যায়। ওই কানেকশনটাও যদি মানে অফ করা যায় হেল্প নিয়ে, তাহলে খুব নিজেকে ভালো রাখতেই আসলে একটু হেল্প নেওয়া দরকার। কারণ উনি অনেক অশান্তিতে আছেন, যেটা বলছিলেন যে চলে যেতে পারলেই ভালো হতো। সেটাই, মানে অশান্তির ইন্টেন্সিটিটা খুব হাই, অনেক হাই। হ্যাঁ, আমরা তো অনেক কথা বললাম আপনাকে, অলরেডি অনেক কথা শুনেছিও আর কি। আপনি স্ত্রী সম্বন্ধে দুই একটা কথা বলেছিলেন, আমি জানি না, আমি যদি জাজমেন্টাল হয়ে তাহলে ক্ষমা প্রার্থনা করব আগেই, যে আপনার স্ত্রী প্রতারক, বিশ্বাসভঙ্গকারী। আমি মনে করছি না, বিকজ এটা কিন্তু বিয়ের আগে ওনার রিলেশনটা ছিল। সুতরাং বিয়ের পরে যদি তার রিলেশনটা এরকম হতো তাহলে হয়তো এই শব্দগুলি ইউজ করলে ঠিক ছিল, বাট এটা বোধহয় ঠিক হয় না এই শব্দগুলি ইউজ করা। আমার মনে হয় ওনার ভিতরে যে কষ্টগুলি আছে না, সেই জন্যই বোধহয় এটা এরকমভাবে প্রকাশ করেছেন আর কি। বাট কষ্টের মধ্যে আমার রুমিনেশনের মতো হয়ে গেছে, কিন্তু তার ভিতরে একবার ঢুকছে চিন্তাটা, সেই চিন্তায় ঘুরে ঘুরে লুপের মধ্যে ঘুরতেছেন। আমার মনে হয় যেটা ঘটেছিল তো বিয়ের আগে ঘটেছিল, তারপরে কিন্তু সেগুলি এরকম ঘুরেছে। আর এখানে আমি ওইরকম ভাবে যদি বলি আর কি, যে এই যে নিকটতম যে আত্মীয়, উনি আর একটু গুড় দিচ্ছেন এটার মধ্যে, যার জন্য এটা আরো বিচ্ছিরি আকারে ধারণ করেছে। এবং এক পর্যায়ে কিন্তু বাচ্চাদের ইনভলভ করা হয়েছে, এবং বাচ্চাকে মা ছাড়া বাচ্চাদেরকে বলা হয়েছে, এবং এটা আরেকটা কিন্তু ঠিক হয়নি, এটা বোধহয় মার জন্য অসম্মানজনক। তো আমার মনে হয় যে খুব কঠিন কিছু সময়ের মধ্যে দিয়ে আমার কাছে মনে হয়েছে আর কি, আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল হতে পারে, উনি তো আর, আমরা প্রত্যেক মানুষ ভাই, আমরা কিন্তু প্রত্যেকেই ভিন্ন ভিন্ন, প্রত্যেকের অনুভূতিটাও ভিন্ন। তা আমার কাছে মনে হয়েছে যে আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু কষ্টটার কারণ আপনি বারে বারে একই জিনিস চিন্তা করছেন। বাট এই চিন্তাটা কিন্তু যদি আপনি এই যে যদি বলছেন যে 25 বছর টেনে এনেছেন, আপনি যদি আগেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন যে এটা তো বিফোর ম্যারেজ হয়েছে, সুতরাং এটার জন্য এখন তাকে অপরাধী করা আমি জানি না কতটুকু ঠিক হবে। আমি অপরাধী ওরকমভাবে মনে হয় করতে পারি না। হাওয়ার আপনার যে কষ্ট হচ্ছে সেটা কিন্তু আপনি ওইভাবে এক্সপ্রেস করেছেন, যদি পৃথিবী থেকে বিদায় নেওয়ার বিষয়টি যেটা বলছেন আর কি, অথবা সে যদি বিদায় নিত, দুইটাই কিন্তু একটু কঠিন কথা। সে বিদায় নেওয়া এটা কিন্তু খুবই মানে আমি জানি না, আমি অ্যাকসেপ্ট করতে পারিনি এই কথাটা। সে বিদায় নিবে, তাতে আপনার সুখ হবে, আপনি ভালো থাকবেন, এটা কিন্তু ভালো না। আপনি বিদায় নেবেন, সেটাও ভালো না। সুতরাং যাতে এই কথাগুলি মাথার মধ্যে না আসে, আপনি একটু প্রফেশনাল হেল্প নেন, সেটা খুবই জরুরি। এবং সেই ক্ষেত্রে তখন হয়তো আপনার, আমরা ম্যাডামরা হয়তো আরও ভালো বলবেন, কগনিটিভ রিস্ট্রাকচারিং বলে, চিন্তাটাকে আবার নতুন করে গঠন করে কিভাবে পজিটিভলি আপনি দেখতে পারবেন, ইতিবাচকভাবে কেমন চিন্তা করতে পারবেন, সেই জিনিসটা হয়তো যদি পান না, তাহলে হয়তো আপনার এই কষ্টগুলি চলে যাবে। এবং এই কষ্ট আছে, বাট কষ্ট চলে যাওয়ারও ব্যবস্থা আছে। এটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে খুব বেশি কঠিন না, যত কঠিন আপনার কাছে ধরা পড়েছে। আরেকটা হতে পারে, এই 25 বছরে হয়তো আপনি প্রফেশনাল হেল্প নেন নাই, তো 25 বছর একটা জিনিস তো আসলেই চিন্তা করতে করতে এটা শক্ত হয়ে বসে গেছে, বাট এটা মেল্ট করা মানে গলিয়ে দেওয়া সম্ভব। সেজন্য প্রফেশনাল পেশাগতভাবে আপনি সাহায্য গ্রহণ করেন, ম্যাডামদের কাছে বা কারো কোনো কাউন্সিলরের কাছে, সাইকোথেরাপিস্টের কাছে যান, নিশ্চয়ই আপনি আবার চিন্তাটাকে সুন্দর করে গঠন করে ইতিবাচকভাবে দেখে রিস্ট্রাকচারিং অফ থট করে আপনি আবার সুন্দর করে করতে পারবেন। এবং দুজন মিলেই কিন্তু হেল্পে যেতে পারে, মানে ওয়াইফ হয়তো যেতে নাও চাইতে পারেন, কিন্তু প্রথমে নিজে গেলে পরে কিন্তু ওয়াইফও যেতে পারে, তখন হয়তো আলটিমেট ওয়াইফ ইনভলভ করবেনই, থেরাপিস্ট তো করবেন। তো আর যেটা আমার কাছে মনে হলো, একটা কথা আমার কাছে খুব মূল্যবান লেগেছে, ওয়াইফ বলেছে যে তাহলে তো বিয়ে হতো না। সো ওয়াইফ কিন্তু বিয়ে করতে চেয়েছেন, হ্যাঁ তাই না, তাকে তো পছন্দ করেছে, মানে তার সাথে বিয়ে হোক, ওয়াইফ কিন্তু চেয়েছে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট মানে একটা ইনফরমেশন ফ্রম দি ওয়াইফ। এটাও যদি সে ভাবে যে আমাকে তো আসলে বিয়ে করতে চেয়েছে, সে তার হয়তো অন্য একজনকে ভালো লাগার ব্যাপার ছিল, কিন্তু অ্যাকচুয়ালি সে তো আমাকেই বিয়ে করতে চেয়েছে। তো এটাও কিন্তু, এটাকে একটু মূল্যায়ন করলে ভালো হয় আর কি। এবং সবচেয়ে বড় কথা হলো বিয়ের পরে তো সে কমিটমেন্ট ভাঙে নাই না, তো হ্যাঁ সেটা তো সবচেয়ে বড় কথা। হ্যাঁ, তো 25 বছর তো সে একেবারে তার মানে মানে একাগ্রতা নিয়ে সে সম্পর্কে থেকেছে, তাই না?
তো আমাদের কি সময় শেষ নাকি? আমি একটু অ্যাড করব আপা যদি আচ্ছা, সময় 1 মিনিট সময় আছে, বলো। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু আমাদের নিজেদের প্রতি নিজেদের যে বিশ্বাস, সেই বিশ্বাসটার কারণেও কিন্তু আমরা অন্যদের কাছে যে গুরুত্বপূর্ণ বা গ্রহণযোগ্য সেটা বোধ করতে পারি না। তো যেহেতু আমি ফিল করি যে আমার আসলে ওরকম গুরুত্ব নাই, আমাকে মানুষ ভালোবাসে না, আমাকে ওভাবে গুরুত্ব দেয় না, আমি ওরভাবে গ্রহণযোগ্য না, তখন কিন্তু আমরা আমাদের এই বিশ্বাসটাকে অন্যদের বিভিন্ন কাজের সাথে আসলে রিলেট করি এবং বিশ্বাসটাকে আরও তখন মজবুত করি, যেখানে হয়তোবা আরেকজন মানুষ সেইভাবে ভাবছে না। সুতরাং সেটাও দেখা খুব জরুরি দরকার। সেটাই তো। আর কিছু শেষ করে দিতে বলছেন? আমাদের সময় শেষ। আমাদের আমাদের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে বাংলা ভিশনকে আবার ধন্যবাদ দিচ্ছি। আজকে অনেকগুলো পর্ব হয়ে গেল, আর তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে আশা করছি। সুপ্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে, সময় শেষ। তো আমাদের আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে আমাকে এত কষ্ট দিচ্ছে, মানে যে আমাকে গুরুত্ব দিচ্ছে না বা আমাকে ভালোবাসছে না, আমাকে আঘাত দিয়েছে, আমার মনে ভীষণভাবে আঘাত দিয়েছে, সেই মানুষটিকে তারপরেও আমি কেন ভালোবাসি? এরকম অনেকে প্রশ্ন করে। আমি কেন ভালোবাসাটা বন্ধ করতে পারছি না? সে তো আমাকে অনেক হার্ট করেছে, হার্ট করেও যাচ্ছে, কিন্তু তারপরেও মানে আই ক্যানট স্টপ লাভিং দিস পারসন। এই যে আমার ভেতর থেকে ভালোবাসাটা আমি বের করতে পারছি না, সেটাই বা কেন হয়? সেই পর্যন্ত সেটা আমাদের আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু, আমরা সে বিষয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।